ট্রাম্পের জারি করা শুল্কের বেশিরভাগ অবৈধ, রায় দিলেন যুক্তরাষ্ট্রের আপিল বিভাগ। শুল্ক তুলে নেওয়া হলে আমেরিকা দুর্বল হয়ে পড়বে, মন্তব্য ট্রাম্পের। ইউক্রেনে রাশিয়ার হামলায় 23 জন নিহত, ডুবে গেছে ইউক্রেন নৌবাহিনীর সবচেয়ে বড় গোয়েন্দা জাহাজ, ইউরোপীয় নেতাদের ক্ষোভ। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল তুরস্ক। মোসাদের কাছে তথ্য পাচারের দায়ে 8 জনকে গ্রেপ্তার করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেয়ায় জাপানকে সতর্ক করল রাশিয়া ও চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কে বেশিরভাগই অবৈধ, এমন রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। 7-4 ভোটে দেয়া এ রায়ে ইউএস ফেডারেল সার্কিট কোর্ট ট্রাম্পের যুক্তি প্রত্যাখ্যান করেছেন। আদালত জানিয়েছেন, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক অনুমোদিত নয়। রায়ের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এ সিদ্ধান্ত বহাল থাকলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। এ শুল্ক তুলে নেওয়া হলে আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। আগামী ডিসেম্বরে ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার পুতিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের আঞ্চলিক সামিটে দেখা করবেন। তখন দুই নেতা ডিসেম্বর সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। আগে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক নির্ধারণ করেছিল আমেরিকা, কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় গেল বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক কার্যকর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ভারত আমেরিকার সম্পর্ক বিরূপ হয়ে আছে। এ অবস্থায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করছে ভারত। রাশিয়ার নৌ ড্রোন হামলায় ডুবে গেছে ইউক্রেনের নৌবাহিনীর সবচেয়ে বড় গোয়েন্দা জাহাজ সিমফেরোপল। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দানিউব নদীর বদ্বীপ এলাকায় জাহাজটিতে হামলা করা হয়েছে। এতে এক নাবিক ও কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকজন নাবিক এখনও নিখোঁজ আছে। 2019 সালে তৈরি করা লাগুনা ক্লাসের জাহাজটি রাডার, ইলেকট্রনিক ও অপটিক্যাল নজরদারির কাজে ব্যবহার করা হতো। ইউক্রেনের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ ছিল এটি। 2014 সালের পর ইউক্রেনের নৌবাহিনীতে এটি যুক্ত হয়। জাহাজটির বেশিরভাগ নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে অভিযান চলছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রাতে রাশিয়ার বিমান হামলায় 4 শিশুসহ 23 জন নিহত হয়েছেন। হামলায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যের কূটনৈতিক কার্যালয় এবং ব্রিটিশ কাউন্সিল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবাদে লন্ডন ও ব্রাসেলসে রুশ রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, রাশিয়া কিছুতেই থামবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এটি শিশু হত্যার মাধ্যমে শান্তি প্রচেষ্টাকে ধ্বংসের কৌশল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধ বাড়াতে চাচ্ছে। রাশিয়া দাবি করছে, তারা ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রশিল্পে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজায় একদিনে অনাহার অপুষ্টিতে 2 শিশুসহ 5 জন মারা গেছেন। এ নিয়ে না খেয়ে মারা গেল 322 জন। এর মধ্যে শিশুর সংখ্যা 121। এ সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 59 জন। সবশেষ হিসেব অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় মারা গেল 63,025 জন। এদিকে গেল শুক্রবার গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, ত্রাণ প্রবেশে ইসরায়েলিদের বাধা দেওয়ার কারণে এ অবস্থা হয়েছে। পরিস্থিতি নিয়ে গেল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয়। এ সময় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে 14টি সদস্য রাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 13টি দেশ। ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহভি নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, বৃহস্পতিবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল জানিয়েছে, হামলার সময় আল রাহভি কয়েকজন সহকর্মীর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। এই হামলায় চিফ অব স্টাফেরও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা ও ভূমিধসে ভারতের কাশ্মীরে 4 শিশুসহ 11 জন মারা গেছেন। 5 বছর বয়সী এক শিশু ধ্বংসস্তূপে আটকা পড়েছে। অনেকে এখনও নিখোঁজ আছেন। গেল বুধবার জম্মু ও উধমপুরে 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেদিন জম্মুতে 296 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি 1973 সালের রেকর্ডের চেয়ে 9% বেশি। একই দিনে উধমপুরে 629.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি 2019 সালের রেকর্ডের চেয়ে 84% বেশি।
2023 সালের জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভারে শিখ সম্প্রদায়ের খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনায় ভারত কানাডার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। ওই ঘটনার জেরে কানাডা ও ভারত দুই দেশই পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করেছিল। সেই টানাপোড়েন এবার কেটে যাচ্ছে। প্রায় 10 মাস পর আবার দেশ দুটি নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। বিবিসি জানিয়েছে, ক্রিস্টোফার কুটারকে দিল্লিতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কানাডা সরকার। অন্যদিকে দীনেশ কে পাটনায়ককে কানাডায় তাদের রাষ্ট্রদূত ঘোষণা করেছে ভারত। দীনেশ কে পাটনায়ক বর্তমানে স্পেনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন। আগামী মাসে জাপানে যৌথ সামরিক মহড়ার সময় যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেয়ায় জাপানকে সতর্ক করেছে রাশিয়া ও চীন। এ পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করছে দেশ দুটি। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, এটি আরেকটি অস্থিতিশীল করার পদক্ষেপ। ভূমি থেকে নিক্ষেপযোগ্য স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াতে আমেরিকারই একটি উদ্যোগ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার দায়ে 8 জনকে গ্রেপ্তার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের সময় তারা গুপ্তচর সংস্থা মোসাদকে তথ্য সরবরাহ করেছিল। ইরানের ধর্মীয় শহর মাশহাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংসের চেষ্টা করেছিল। তাদের তথ্য পেয়েই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে, শীর্ষ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হত্যা করে। ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। একই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানের জন্য আকাশসীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে তুরস্ক। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার তুরস্কের পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন, ইসরায়েল গেল 2 বছর ধরে গাজায় গণহত্যা করছে। এ কারণে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরে যাবে না। ইসরায়েলি বিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মাকাসার শহরের একটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের দেয়া আগুনে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। ডেলিভারি ও রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক আফফান কুর্নিওয়ানের মৃত্যুর ঘটনায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ব্যাপক বিক্ষোভ চলছে। গেল বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ বাহিনীর গাড়ি চাপায় নিহত হয়েছিলেন 21 বছর বয়সী ওই তরুণ। এরপর ছাত্র, শ্রমিক ও মোটরসাইকেল চালকদের অংশগ্রহণে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর থেকে জাকার্তার বিভিন্ন এলাকায় বিক্ষোভকারী এবং পুলিশের সংঘর্ষ হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।